দেখো এই অঙ্কটি তোমাদের ক্যালেন্ডার থেকে আসছে, মনে রাখবে যে ক্যালেন্ডার থেকে অঙ্ক তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ডব্লিউবিসিএস মেন্স বা তোমার মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স দেওয়ার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি যে ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু তোমরা ছেড়ে যাবে না। দেখো এখানে দেখো তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে 12 jan 2024টা কোন দিন সেটা প্রশ্নে বলে দিয়েছে। সেটা বলে দিয়েছে কি, সেটা হচ্ছে শুক্রবার মানে ফ্রাইডে। আর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে 7 জুন 2025 কোন দিন ছিল। আচ্ছা এখানে দেখো 12 jan আছে, এখানে দেখো 2024, এখানে 2025, তাহলে এই 2024টাকে আমরা প্রথমে কি করে দেবো, যেহেতু আমাকে 2025 এর ডেট একটা জিজ্ঞাসা করেছে, আমরা এই ইয়ারটাকে চেঞ্জ করব, কিন্তু এই ডে আর মান্থটাকে একদম এক্সাক্ট সেম রাখবো। এক্ষেত্রে কিভাবে এটা করবে, এতগুলো দিন কি কাউন্ট করবে? কাউন্ট করার কোনো দরকার নেই। মনে রাখবে যে যদি নর্মাল ইয়ার হয় তাহলে আমরা কি করি, পরের বছর যাওয়ার জন্য +1 করি। আর যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার সাধারণত মনে রাখবে যেটা ফেব্রুয়ারি মাসকে ক্রস করছে। এখানে দেখো 12 jan আছে, তারপরে দেখো ফেব্রুয়ারি আসবে, পুরো ফেব্রুয়ারিটা ক্রস করে তারপরে পরে তোমার এখানে যাচ্ছে, মানে হচ্ছে ফেব্রুয়ারির যে 29 ফেব্রুয়ারি লিপ ইয়ারের যদি ক্রস করে, সেক্ষেত্রে আমরা কি করব, +2 নিয়ে নেব এখানে অড ডেজ। তাহলে এখানে যেহেতু দেখো 2024টা লিপ ইয়ার আর এখানে ফেব্রুয়ারি মান্থ ক্রস করছে, তাই জন্য আমাদের এখানে অড ডেজ কি হয়ে যাবে, +2। মানে এই ফ্রাইডের সাথে +2 করলে আমরা এই দিনটা কোন দিন সেটা পেয়ে যাব। তোমরা +2 অ্যাড করে সানডে লিখে দিতে পারো, বা এই +2টা মাথায় রেখে লাস্টে ক্যালকুলেট করতে পারো, যেটা ইজি লাগবে সেটা করবে। আচ্ছা এই দিন তো পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে বের করতে হবে কি 7 জুন আর কি 2025 এই দিনটা কি দিন বা কোন দিন সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো অলরেডি 12 jan হয়ে গেছে, মানে জানুয়ারি মান্থে টোটাল 31 ডেজ থাকে। 31 থেকে যদি 12 বাদ দাও তাহলে পড়ে থাকে কি 19 ডেজ, তাহলে এখানে 19 ডেজ হয়ে গেল। তারপর দেখো ফেব্রুয়ারি, এখানে যেহেতু এটা নন লিপ ইয়ার মানে এখানে ফেব্রুয়ারিতে 28 ডেজ হবে। 28 ডেজ মানে কোনো তোমার অড ডেজ হচ্ছে না, কারণ 7 দিয়ে পুরোপুরি ডিভিজিবল, যেগুলো 7 দিয়ে পুরোপুরি ডিভিজিবল হবে ক্যালকুলেশনে নেবে না, ডিরেক্টলি 0 লিখে নেবে তার জায়গায়, তাহলে ইজি হবে ক্যালকুলেশনটা। ফেব্রুয়ারি হয়ে গেল। মার্চে কি থাকে, 31 ডেজ হয়। 31 কে যদি তোমরা 7 দিয়ে ভাগ করো, 28 পুরোপুরি হয়ে যাবে, মানে 3 দিন অড চলে আসবে। তাহলে আমরা এখানে যখনই 31 ডেজ থাকবে অডে মনে রাখবে 3 আসবে। নেক্সট হচ্ছে মার্চের পরে কি হচ্ছে এপ্রিল, এপ্রিলে যেহেতু 30 থাকে তাই জন্য 3 এর জায়গায় আমরা কি করে দেবো, -1 করে 2, বা 30 কে তোমরা 7 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার 2 আসবে, সেই রিমাইন্ডারটা নেবো, মানে 7 দিয়ে যেটা ভাগ যাচ্ছে পুরোপুরি বাদ দিয়ে দেবে, ক্যালকুলেশন ইজি হবে। নেক্সট হয়ে গেল মার্চ, এপ্রিল হয়ে গেল, তারপর কি হবে মে, মেতে 31 ডেজ থাকে তাহলে 3 হয়ে যাবে। মে হয়ে গেল। জুন আছে, জুনে দেখো 7th জুন পর্যন্ত নিতে হবে, মানে এখানে 7 আছে, 7 পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে এখানে 0 নিতে পারো বা 7 নিতে পারো, 0 নিয়ে নাও, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। মানে যে দিন পর্যন্ত বলবে সেই দিন পর্যন্ত ক্যালকুলেট করবে, আর প্রথম যেটা স্টার্ট করবে সেটা কি করবে, বাদ বাকি কত আছে, মানে টোটাল 31 ডেজ 12 হয়ে গেছে, বাদ বাকি কি হচ্ছে 19 ডেজ, মানে হচ্ছে আমরা এখান থেকে এখানে যেতে কতদিন পাচ্ছি সেটা নেব। এ দেখো 19 + 2 কি হয়ে যায় 21, 21 পুরোপুরি 7 দিয়ে ভাগ যায়, বাদ দিয়ে দাও। এখানে দেখো 3 + 3 কত হচ্ছে 6, মানে হচ্ছে রিমাইন্ডার বা অড ডেজ হয়ে যাবে 6। আচ্ছা 6 যখনই হবে মনে রাখবে এই 6টাকে আমরা -1 হিসাবেও রিমাইন্ডার ক্যালকুলেট করতে পারি, কারণ এখানে +6 রিমাইন্ডার হওয়া মানে আমরা -1ও রিমাইন্ডার নিতে পারি, কারণ 7 দিয়ে ভাগ করছি, 7টা টোটাল ডেজ আছে, এটা কিন্তু এইভাবে মনে রাখবে। এখানে যদি +5 আসতো আমাদের, তাহলে আমরা 5 + 2 মানে হচ্ছে এখানে -2 নিতাম, মানে এই দুটো অ্যাড করলে যেন 7 হয়, এই মাইনাস প্লাস না ধরে, মানে এইটাকে সাইন গুলোকে ইগনোর করে। এটা কেন হচ্ছে আমি তোমাদের রিমাইন্ডার চ্যাপ্টার যখন করাবো ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তাহলে +6 করা আর -1 করা সেম, কারণ 7টা দিন থাকে এক সপ্তাহে, তাহলে এর সাথে +6 করো বা -1 করো, তাহলে -1 করলে কি হচ্ছে স্যাটারডে, মানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এই দিন কি বার ছিল, এই দিন হচ্ছে তোমাদের শনিবার হবে, মানে হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক।
পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে অ্যাড আপ দি ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 100, 1 থেকে শুরু করে 100 অবধি যে স্বাভাবিক সংখ্যা আছে সেগুলির যোগফল কত হবে বের করতে হবে। 1 থেকে শুরু হচ্ছে, যত অবধি বলবে সেটাকে n ধরে নেবে, আর ফর্মুলা যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা নর্মালি যোগ করে তোমাদের উত্তর বের করতে করতে পরীক্ষার টাইম কমপ্লিট হয়ে যাবে, তাই জন্য ফর্মুলা এখানে খুব ইম্পর্টেন্ট, কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, n মানে হচ্ছে 100 এখানে যেটা ম্যাক্সিমাম দেওয়া আছে, ইন্টু 100 প্লাস 1 মানে হচ্ছে 101 ডিভাইডেড বাই 2। এই 100 টাকে যদি তুমি 2 দিয়ে ক্যান্সেল করো তাহলে কি হয়, 2 ইন্টু 50 হয়ে যায় 100, 5 ইন্টু 100 মাল্টিপ্লাই করো সেটা কত হয়, 505 হয়। আর একটা যেহেতু 50 ছিল মানে একটা জিরো, লাস্টে একটা জিরো আসবে, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে সাপোজ 12 অরেঞ্জেস আর ডিস্ট্রিবিউটেড ইন 5 বাস্কেট, মানে বলছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। এবার দেখো তোমাকে 4টে কন্ডিশন দেওয়া আছে, কোনটি সঠিক সেটা বের করতে হবে। দেয়ার আর 3 অরেঞ্জেস ইন 2 বাস্কেট ইচ, মানে দুটি ঝুড়িতে 3টি করে কমলা লেবু আছে, অ্যান্ড 2 অরেঞ্জেস ইন 3 বাস্কেট ইচ, মানে হচ্ছে 3টি ঝুড়িতে আবার 2টি করে লেবু থাকবে। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, টোটাল 6টা লেবু হয়ে গেল, কারণ দুটো বাস্কেটে 3টে করে, 3 প্লাস 3 6ও করতে পারো, বা 3 দুগুণে 6 প্লাস এখানে দেখো 3 দুগুণে 6, তাহলে এখানে 12টা লেবু কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো দুটো বাস্কেট, এখানে 3টে বাস্কেট যোগ করলে 5টা, আর এখানে 5টা বাস্কেটের কথাই বলা হয়েছে, মানে এই স্টেটমেন্টটা কারেক্ট। আবার দেখো সেকেন্ড স্টেটমেন্টে বলা হয়েছে 2 অরেঞ্জেস ইন 3 বাস্কেট ইচ, মানে 3টি ঝুড়িতে 2টি করে লেবু, তাহলে 3 দুগুণে কতগুলো হয়ে গেল, 6টা লেবু হয়ে গেল এই 3টে বাস্কেটে। আবার দেখো 1 অরেঞ্জ ইন 2 বাস্কেট ইচ, আবার দুটি ঝুড়িতে একটি করে লেবু, তাহলে 2 একে এখানে দুটো লেবু পেয়ে গেলে। নেক্সট দেখো 4 অরেঞ্জেস ইন 1 বাস্কেট, মানে 4 ones আর 4, এখানে যোগ করো, দেখো 12টা লেবু কিন্তু তোমাদের হচ্ছে, মানে লেবুর ক্ষেত্রে এটা ঠিক হচ্ছে। বাস্কেট কাউন্ট করো, 3 প্লাস 2 5, আবার দেখো এখানে 1 আছে, মানে 6টা বাস্কেট হয়ে যাচ্ছে, কিন্তু 6টা বাস্কেট কি বলেছে, বলেছে তো টোটাল 5টা বাস্কেট, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল হয়ে গেল। এটা যেহেতু ঠিক হচ্ছে তাহলে নান অফ দিস হবে না, এটাও কেটে যাচ্ছে। এই অপশনটা চেক করে নেওয়া যাক, এটা নিয়ে তোমাদের কনফিউশন। এটা দেখো 2 অরেঞ্জেস ইন 4 বাস্কেট ইচ, 4টে ঝুড়িতে 2টি করে লেবু আছে, মানে 4 দুগুণে কত হচ্ছে, 8টা লেবু হয়ে গেল, প্লাস and 4 oranges in 1 basket, আর একটা বাস্কেট আছে যেখানে 4টে লেবু আছে, তাহলে 8 প্লাস 4 মানে টোটাল 12টা লেবু হয়ে গেল, লেবু তো 12টা, তাহলে এটা ঠিক হলো। এবার দেখো 4টে বাস্কেট প্লাস একটা বাস্কেট, 5টা বাস্কেট, বাস্কেটও এখানে ঠিক আছে, মানে অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার সি দুটোই কারেক্ট। তাহলে তোমাদের আনসার হওয়া উচিত ছিল এ অর সি, তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার তোমাদের এ হিসাবে মার্ক করা হচ্ছে, কিন্তু তোমাদের এ অর সিটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে হোয়াট উইল বি দি অ্যাঙ্গেল বিটুইন দি হ্যান্ডস অফ আ ক্লক when the time is 9:15 am, তাহলে ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা সেকেন্ডে সলভ করার জন্য ইজিয়েস্ট ট্রিক হচ্ছে ফর্মুলা, যেটা হচ্ছে 30h ডিফারেন্স 11/2 m। ডিফারেন্স মানে এটা বড় হলে এটা থেকে এটা বিয়োগ করবে, এটা বড় হলে এটা থেকে এটা বিয়োগ করবে, মানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এবার দেখো এইচ এর জায়গায় কি আছে 9, মানে হচ্ছে 30 ইন্টু 9 হয়ে যাবে, আর ডিফারেন্স এটা 11/2, মিনিটটা কত আছে 15, তাহলে ইন্টু 15। এবার এটা করলে 270 আসছে, আর এইদিকে দেখো 11 ইন্টু 15 নিশ্চয়ই জানো 15টা এরকম লিখে নাও, এই দুটো অ্যাড করো মাঝখানে লিখে নাও, মানে 165 হবে। 11 ইন্টু 15 ডিভাইডেড বাই 2 করো, ডিভাইডেড বাই 2 করলে দেখো এটা আসছে 8 2 যা 16, 2 2 যা 4.5, মানে এটা বড়, তাহলে এটা দিয়ে আমাকে 82.5 যেটা এটা আসছে বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে দেখো এটা 0.5 আসছে, এটা 9 হয়ে যাবে, মানে এটা 7 হয়ে যাবে, এটা কি হয়ে যাচ্ছে 6, মানে এটা 8, এটা 1 হয়ে যাবে, তাহলে 187.5। দেখো যেহেতু এই উত্তরটা এখানে নেই, আমি ধরে নেবো যে এটা 180 বেশি আছে, তাহলে হচ্ছে না, তাহলে আমরা কি করব 360 দিয়ে বিয়োগ করে নিয়ে উত্তরটা বের করার চেষ্টা করব। যখনই এটা মিলবে না অপশনের সাথে, অবশ্যই 360 দিয়ে বিয়োগ করে বের করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে যদি 187.5 তোমরা বিয়োগ করো, তাহলে এটা 0.5, এটা কত হয়ে যাচ্ছে 9, মানে এটা হয়ে যাবে 2, এটা 5 হয়ে যাবে কমে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7, আর এখানে 2 হয়ে যাবে, 2 - 1 মানে 1,
তার মানে 172.5, কিন্তু সেটাও দেখো অপশনে নেই। তাহলে আমরা কি করব, এর কাছাকাছি কোনো একটা উত্তর মার্ক করে দেবো। এটা আমরা কারেক্ট আনসার হিসাবে মার্ক করলাম, কারণ দেখো এই দুটোর মাঝামাঝি এই উত্তরটাই পাচ্ছ, অন্যগুলো কিন্তু উত্তর কোনোভাবেই হবে না। এই অপশনগুলো যেগুলো দেওয়া আছে একটু প্রবলেমেটিক, তাই জন্য দেখবে এই উত্তরটা তোমাদের কনসিডার করা হয়নি আর সবাইকে মার্কস দিয়ে দেওয়া হয়েছিল। হয় এটা উত্তর হবে, না হয় এটা উত্তর হবে, এখানে এটা কিন্তু উত্তর হওয়ার কথা না। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, রিজনিং থেকে একটা প্যাটার্ন দেওয়া আছে যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো 5, 7, 8 সেমিকলন, আবার দেখো এটা তিনটে দিয়ে আবার সেমিকলন দিয়েছে, তাহলে এই লাস্টটা বের করতে হবে। এর প্রথমটার সাথে এর প্রথমটা রিলেশন দেখো, এটার সাথে এক যোগ করলে এর প্রথমটা পাচ্ছ, আবার এর সাথে এক যোগ করলে এর প্রথমটা পাচ্ছ, মানে প্রথমটা পাওয়ার জন্য +1 করে যেতে হচ্ছে। এবার আমাদের দেখো লাস্টেরটা লাগবে। এখানে দেখো 8 এর সাথে কত যোগ করলে 12 হচ্ছে, 8 এর সাথে দেখো 4 অ্যাড করলে 12 হচ্ছে। তাহলে 12 এর সাথে আমরা যদি আবার কি করি, 4 অ্যাড করি, তাহলে এর লাস্টেরটা পাবো 12 + 4 কত হচ্ছে 16, মানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3, তার মানে হচ্ছে রবি এবং মধুর কাছে যে গল্পের বই আছে তার রেশিও কত দেওয়া আছে, 2:3। গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে, তাহলে নতুন করে কে বই কিনছে, মধু নতুন করে 6টা বই কিনেছে। এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হলো 1:3। তাহলে আগের অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে 1:3। কেন? বিকজ মধু কি করেছে, গল্পের বই আরো 6টা কিনেছে। রবি মধুর প্রথমে কয়টি বই ছিল, মানে হচ্ছে কতগুলো বই এদের কাছে প্রথমে ছিল সেটা দেখতে হবে। এই রেশিও চেক করো, দেখো এই রেশিওর অনুপাতে কি হবে, বইগুলো থাকবে, কারণ এটাই তো ওদের ইনিশিয়াল রেশিও। তাহলে দেখো কোনটা ম্যাচ করছে, এটা দেখো ক্যান্সেল করলে কত হচ্ছে, 1:2 আসছে, কিন্তু আমাদের 2:3 লাগবে। এখানে দেখো 2 2 are 4, আর দেখো 3 2 are 6, এটা কিন্তু ম্যাচ করছে, এটা কিন্তু আমাদের উত্তর হতে পারে। নেক্সট দেখো এটা যদি ক্যান্সেল করো, 4 1 are 4, 4 2 are 8, মানে 1:2, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এবার নান অফ দি অ্যাবভ কিন্তু হতে পারে, তাই জন্য আমরা রিস্ক নেব না। কিন্তু যদি তোমাদের পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ড হাতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অপশন বিটা মার্ক করে আসবে। আচ্ছা, এখানে যদি তোমরা সলভ করতে চাও কিভাবে করবে, দেখো মধুর আগের বই এখনের বই সেম আছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী কাজ সেম থাকার কথা, রবি, কারণ রবি কোনো বই কেনেনি। এখানে দেখো রবি 2 আছে, এখানে 1 আছে, তাহলে দু জায়গায় আমরা 2 করে নেবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে একটা 2 হয়ে যাবে, আর এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছি এটাকেও 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে এটা কি হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এই যে ইনক্রিজটা হচ্ছে 3 থেকে 6 কেন হচ্ছে, এই 3 যেটা বাড়ছে কারণ মধু আরো কটা বই কিনেছে, 6টা বই নতুন করে কিনেছে, মানে যেটা আমাদের রেশিওতে 3 ইনক্রিমেন্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালে কত হচ্ছে, 6 ইনক্রিমেন্ট। এই রেশিও থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, কিন্তু আমাদের কি চেয়েছে, আমাদের তো এটা চাইনি, আমাদের চেয়েছে এই রবি আর মধুর কাছে ইনিশিয়ালি কত বই ছিল। তাহলে এই দুইটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে গেলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দুগুণে কি হয়ে যাবে 4, আর এদিকে 3 দুগুণে কত হয়ে যাবে, 3-এর অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 6, মানে 4টে বই রবির কাছে ছিল আর 6টা বই কি হচ্ছে, মধুর কাছে প্রথমে ছিল। তাহলে দেখো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3, তার মানে হচ্ছে রবি এবং মধুর কাছে যে গল্পের বই আছে তার রেশিও কত দেওয়া আছে, 2:3। গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে, তাহলে নতুন করে কে বই কিনছে, মধু নতুন করে 6টা বই কিনেছে। এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হলো 1:3। তাহলে আগের অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে 1:3। কেন? বিকজ মধু কি করেছে, গল্পের বই আরো 6টা কিনেছে। রবি মধুর প্রথমে কয়টি বই ছিল, মানে হচ্ছে কতগুলো বই এদের কাছে প্রথমে ছিল সেটা দেখতে হবে। এই রেশিও চেক করো, দেখো এই রেশিওর অনুপাতে কি হবে, বইগুলো থাকবে, কারণ এটাই তো ওদের ইনিশিয়াল রেশিও। তাহলে দেখো কোনটা ম্যাচ করছে, এটা দেখো ক্যান্সেল করলে কত হচ্ছে, 1:2 আসছে, কিন্তু আমাদের 2:3 লাগবে। এখানে দেখো 2 2 are 4, আর দেখো 3 2 are 6, এটা কিন্তু ম্যাচ করছে, এটা কিন্তু আমাদের উত্তর হতে পারে। নেক্সট দেখো এটা যদি ক্যান্সেল করো, 4 1 are 4, 4 2 are 8, মানে 1:2, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এবার নান অফ দি অ্যাবভ কিন্তু হতে পারে, তাই জন্য আমরা রিস্ক নেব না।
কিন্তু যদি তোমাদের পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ড হাতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অপশন বিটা মার্ক করে আসবে। আচ্ছা, এখানে যদি তোমরা সলভ করতে চাও কিভাবে করবে, দেখো মধুর আগের বই এখনের বই সেম আছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী কাজ সেম থাকার কথা, রবি, কারণ রবি কোনো বই কেনেনি। এখানে দেখো রবি 2 আছে, এখানে 1 আছে, তাহলে দু জায়গায় আমরা 2 করে নেবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে একটা 2 হয়ে যাবে। আর এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে এটা কি হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এই যে ইনক্রিজটা হচ্ছে 3 থেকে 6 কেন হচ্ছে, এই 3 যেটা বাড়ছে কারণ মধু আরো কটা বই কিনেছে, 6টা বই নতুন করে কিনেছে। মানে যেটা আমাদের রেশিওতে 3 ইনক্রিমেন্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালে কত হচ্ছে, 6 ইনক্রিমেন্ট। এই রেশিও থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। কিন্তু আমাদের কি চেয়েছে, আমাদের তো এটা চাইনি, আমাদের চেয়েছে এই রবি আর মধুর কাছে ইনিশিয়ালি কত বই ছিল। তাহলে এই দুইটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে গেলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দুগুণে কি হয়ে যাবে, 4। আর এদিকে 3 দুগুণে কত হয়ে যাবে, 3 এর অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 6। মানে 4টে বই রবির কাছে ছিল আর 6টা বই কি হচ্ছে, মধুর কাছে প্রথমে ছিল। তাহলে দেখো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। এখানে বলছে what would be the selling price of boiler chicken per kg if he wants to profit 20% when Ramesh purchases the boiler rupees 115 per kg। তাহলে রমেশ প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে, মানে যখন কিনছে তার সিপি কত, তার সিপি হচ্ছে 115 টাকা পার কেজি। এবার সে 20% লাভ পেতে চাইছে, তাহলে তার লাভ কত, 20%। তাহলে বলছে এই ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস কত, তাহলে সিপি দেওয়া আছে, এসপি জিজ্ঞাসা করেছে। তোমরা এক্ষেত্রে কি করতে পারো, 20% যে ফ্র্যাকশন ভ্যালু সেটা কি হয়, 1/5, মানে 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, প্রফিট কত, এই 1 টাকা। আর এসপি কত হয়ে যাবে, সিপি প্লাস প্রফিট, মানে এটাকে যোগ করে দিলে কত হচ্ছে, 6 টাকা হয়ে যাচ্ছে তোমার এসপি। এবার এখানে যেহেতু 115টা সিপি যেটা দেয়া থাকে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে ফ্র্যাকশনে 115টা কাকে রিপ্রেজেন্ট করছে, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে ডিভাইড করব। আর কিসে নিয়ে যাব, সেলিং প্রাইসে, মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। যেটাতে থাকবে সেটা দিয়ে ভাগ করব, 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব, আর যেটাতে নিয়ে যাব সেটা দিয়ে গুণ। এবার এটা ক্যালকুলেট না করে তোমরা ডিএস অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে যেহেতু নান অফ দিস আছে তাই জন্য আমরা কি করব, ক্যালকুলেশনটা করে নেব। এবার দেখো 5 ইন্টু 23 কত হয়, 115 হয়। এবার 23 ইন্টু 6 138 হয়, এইভাবে করে নেবে। আর যদি না তোমরা সেটা জানো, আমি তোমাদেরকে বলেছি 25 অবধি তোমাদেরকে নামটা মুখস্থ করতে হবে। যদি না জানো কি করবে, এটা 20 প্লাস 3 ধরে নেবে, তাই 20 ইন্টু 6 কত হচ্ছে, 120 হয়ে যাবে। আর 6 ইন্টু 3 কত, 18, এইভাবে যোগ করে নেবে 138। এইভাবেও তোমরা কারেক্ট আনসার মার্ক করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। বলা হচ্ছে সামেশন অফ ইউনিট প্লেস অ্যান্ড টেন্স প্লেস ডিজিট অফ আ নাম্বার ইজ 9। মানে হচ্ছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। এটার মানে হচ্ছে, চলো অপশন গুলো নিয়ে বুঝে নেওয়া যাক। এখানে দেখো যে নাম্বারটা দেওয়া আছে এটা গোটাটা একটা নাম্বার, এটা হচ্ছে ইউনিট প্লেস, এটা হচ্ছে টেন্স প্লেস। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে তোমাদের দশক স্থানীয় অঙ্ক। এই দুটোকে যোগ করলে বলছে 9 হবে। দেখো এখানেও 9 হচ্ছে, 8 প্লাস 1, এখানেও দেখো 9 হচ্ছে, 5 প্লাস 4, এখানেও 9 হচ্ছে, এখানেও দেখো 6 প্লাস 3 9। তাহলে এই স্টেটমেন্টটা পড়ে তোমাদের কিছু হেল্প হলো না সেরকম। এটা কিন্তু এক্স ওয়াই দিয়ে সলভ করবো না, টাইম কনজিউমিং হবে, এরকম অপশন দিয়েই তোমরা চেক করবে। নেক্সট বলছে আফটার ইন্টারচেঞ্জিং দি ডিজিটস দি ডিফারেন্স বিটুইন দি আর্লিয়ার অ্যান্ড দ্য প্রেজেন্ট নাম্বার ইজ 9। এবার যদি এই ডিজিট গুলোকে ইন্টারচেঞ্জ করে নাও, মানে 72টাকে চেঞ্জ করে নিয়ে 27 করে নাও, এখানে 18টা চেঞ্জ করে নিয়ে 81 করে নাও, মানে এটা এখানে করে নিচ্ছ, ডিজিট গুলো ইন্টারচেঞ্জ করছো। এটা যদি চেঞ্জ করে 45 করে নাও, এটা 36 করে নাও, বলছে যে যে ডিফারেন্সটা কিসের, আর্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট, আগের এবং এখনের যে ডিফারেন্সটা সেটা কত হচ্ছে, 9। এটা দেখো 72 মাইনাস 27 কখনো 9 হবে না, 9 এর থেকে কি হবে, অলওয়েজ বেশি হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে দেখো 81 মাইনাস 18, এটা কত হচ্ছে, এটাও দেখো 9 এর থেকে বেশি হবে, ছোট হবে না। নেক্সট দেখো এটা 54 থেকে 45, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা ডিফারেন্স বলা হয়। এই দেখো 54 থেকে 45টা মাইনাস করলে তোমরা কত পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 9 পাচ্ছ।
বা এখানে দেখো 45 প্লাস 9 54 চলে আসছে, মানে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এটাও চেক করে নাও, 63 থেকে 36 বিয়োগ করলে কোনো 9 আসবে না, 9 এর থেকে বেশি আসবে। তাহলে অপশন নাম্বার সি, এইভাবে তোমরা না এক্স ওয়াই ধরে ডিরেক্টলি আনসার করতে পারবে অপশন হেল্প নিয়ে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে রেশিও অফ টু নাম্বারস ইজ 5:13। তাহলে দুটো নাম্বারের রেশিও বা অনুপাত দিয়ে দিয়েছে কত, 5:13। ইফ দ্য জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে আমরা এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলি বা গসাগু বলি, মানে সব থেকে বড় নাম্বার যে এই দুটি নাম্বারকে ভাগ করতে পারবে কোনো রিমাইন্ডার ছাড়া, সেটাই হচ্ছে এইচসিএফ। সেটা বলে দিয়েছে কত, 11। তোমাকে বলছে হোয়াট আর দি নাম্বারস, মানে সংখ্যাগুলি কোনগুলি সেটা বের করতে হবে। মনে রাখবে যদি এরকম রেশিওতে দেওয়া থাকে, মানে রেশিওটা যদি A:B ফর্মে থাকে, যেখানে এ বি কো প্রাইম নাম্বার, মানে আর কাটাকুটি যাবে না, কাটাকুটির পরে দেওয়া আছে, আর এক্স হচ্ছে সেখানে এইচসিএফ দেওয়া আছে, এক্স একটা এইচসিএফ দেওয়া আছে, সেক্ষেত্রে নাম্বারগুলো ডিরেক্টলি এইভাবে লিখে নিতে পারবে, এক্স একটা নাম্বার আর বিএক্স একটা নাম্বার, মানে এইচসিএফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই রেশিওকে তোমরা ডিরেক্টলি নাম্বার পেয়ে যাবে। তাহলে 5 ইন্টু এক্স কত, এখানে 11, তাহলে 5 ইন্টু 11 কত হবে, 55। দেখো একটা অপশনেই আছে, তাহলে অন্য কিছু না দেখে তোমরা এটা মার্ক করে পরবর্তী প্রশ্ন করতে পারবে। বা তোমরা যদি এটা ক্যালকুলেটও করো, 13 ইন্টু 11 কিভাবে করবে, 1 3 এইভাবে লিখে দেবে, 3 প্লাস 1 কত হয় 4, এইভাবে শর্টকাট ইউজ করে 143 হয়ে যাবে তোমাদের আরেকটা নাম্বার। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন দেখো, অমল and Bimal start a business with 500 for 9 months and an amount of money for 6 months respectively। তাহলে এখানে দুজন আছে, কে আছে, একজন হচ্ছে অমল আছে আর একজন আছে বিমল আছে। অমল বলছে 500 টাকা দিয়ে বিজনেস শুরু করলো আর কতদিন এটা রাখলো, 9 মাস এই টাকাটা বিজনেসে রাখলো। অন্যদিকে বিমল কত টাকা নিয়ে বিজনেসে এলো সেটা বলা নেই, সেটা ধরে নাও এক্স টাকা নিয়ে এলো, আর কত মাসের জন্য রাখলো, 6 মান্থের জন্য টাকাটা বিজনেসে রাখলো। তার ফলে বলছে ইফ দি টোটাল প্রফিট ইজ 69, মানে টোটাল বিজনেসের প্রফিট হয়েছে 69, that of বিমল is rupees 46, আর তার মধ্যে বিমলের প্রফিট কত, 46। তাহলে বিমলের প্রফিট কত, 46, আর টোটাল প্রফিট হচ্ছে 69। 69 থেকে 46 বিয়োগ করলে কি হয়, 23। এই 23 কার প্রফিট, এটা হচ্ছে অমলের। তাহলে বলছে দেন হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ বিমল এট দি স্টার্টিং অফ দি বিজনেস, বিজনেসের স্টার্টিং এ বিমল যে টাকাটা জমা দিয়েছিল সেই টাকাটা কত, মানে এক্সটা কত। আমরা দেখো এইভাবে লিখলাম কারণ এখানে দেখো ক্যাপিটাল যেটা জমা দিচ্ছে ইনটু টাইম, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু কি হয়, প্রফিট। তাহলে এখানে দেখো আমলের ক্যাপিটাল ইনটু আমলের টাইম ইকুয়াল টু আমলের প্রফিট, এখানে দেখো বিমলের ক্যাপিটাল ইনটু বিমলের টাইম ইকুয়াল টু বিমলের প্রফিট। এবার এটা ক্যান্সেলেশন করে নাও, 23 ইনটু 2 কত হয়ে যায়, 46 হয়ে যায়, 2 3s কত হয়ে যায়, 6 হয়ে যায়, 3 3s কত হবে, 9 হয়ে যাবে। তাহলে এক্সটাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 500 ইনটু 3 মানে হচ্ছে 1500। তাহলে দেখে নাও তোমাদের কোন অপশনটা হচ্ছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে কি জানতে হবে, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট হয়, বা ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু কি হয়ে যায়, প্রফিট। তাহলে এইভাবে আমরা কারেক্ট আনসারটা এত ইজিলি মার্ক করতে পারলাম। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে হাউ মাচ টাইম শ্যাল আ ট্রেন অফ লেন্থ 80 মিটার টেক টু ক্রস আ 120 মিটার লং প্ল্যাটফর্ম when the train assume the speed of 72 কিলোমিটার পার আওয়ার। বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগাবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। তাহলে একটা ট্রেন আছে, তার লেন্থ কত, 80 মিটার, সে কি করবে, একটা প্ল্যাটফর্ম কে কভার করবে, তার লেন্থ কত, 120 মিটার, মানে টোটাল তাকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, তাই না, টোটাল এই ডিস্টেন্সটা কভার করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স, আর স্পিড কি দেয়া আছে, স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, আর তোমাদের বলেছে টাইম কত, সময় কত। আচ্ছা আমরা কি এই ফর্মুলাটা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেটা টাইম এন্ড ডিস্টেন্স এর বেসিক ফর্মুলা।
এটা জানলেই তো হয়ে যাবে। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত, এখানে 80 প্লাস 120 মানে হচ্ছে 200 মিটার। তাহলে এটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স ডিভাইডেড বাই কি করতে হবে, স্পিড। স্পিড কত, 72 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো 72 কিলোমিটার পার আওয়ার, ইউনিটটা কি আছে কিলোমিটার পার আওয়ারে, কিন্তু দেখো এখানে সেকেন্ডে লাগবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তোমাদের কনফিউশন হয়ে যায় যে 18/5 করবে না 5/18। মনে রাখবে মিটার পার সেকেন্ড ছোট, তাই জন্য ছোটতে যেতে গেলে ছোটটা উপরে রাখতে হবে। তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। দেখো ইজিলি এই মিটারটা কেটে যাবে, এই সেকেন্ডটা উপরে চলে আসবে। তাহলে আমাদের আনসার কিসে চলে আসবে, আমাদের আনসার চলে আসবে সেকেন্ডে। এবার দেখো এটা কাটাকুটি করো, এই দেখো 18 4 আর কত হয় 72 হয়, 4 5 আর 20 হয়। তাহলে 20 সাথে এটা 10 দিয়ে কাটবে, মানে হচ্ছে 10 সেকেন্ড হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। এই যে কনভার্সনটা দেখলে না, এই কনভার্সনটার একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিই। মনে রাখবে যে 18 যদি কিলোমিটার পার আওয়ারে হয় তাহলে কি হবে, 5 হয়ে যাবে মিটার পার সেকেন্ডে। তাহলে এই কিলোমিটার পার আওয়ারে দেখো দেওয়া আছে 72, মানে কত টাইমস, ইন্টু 4 টাইমস। তাহলে মিটার পার সেকেন্ডে এখানেও ইন্টু 4 টাইমস করে দেবে, 5 4 যা কত হবে 20। ডিরেক্টলি এই জায়গাটায় তোমরা 20 মিটার পার সেকেন্ড এই রেশিওর হেল্প নিয়ে করতে পারবে। এটা কিন্তু একটা শর্ট ট্রিক, যেটা তোমরা মাথায় রাখলে এক্সামে কিন্তু কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এই যে প্রশ্নটি আমি দেখলাম তোমরা অনেকে স্কিপ করেছো, চলো এটা কি দেওয়া আছে ভালো করে বুঝে নেওয়া যাক। in the fashion of as many rows as saplings, মানে যতগুলো সারি থাকবে ততগুলোই কি হচ্ছে চারা গাছ থাকবে, এরকম ভাবে সাজানো হচ্ছে। it is to be found, এটা দেখা যাচ্ছে that 6 saplings are redundant, তাহলে কি হচ্ছে এরকম ভাবে সাজানোর ফলে 6টা এখনো চারা গাছ অতিরিক্ত পড়ে আছে। to plant 120 saplings in garden, তাহলে টোটাল 127টা নিয়ে আসা হয়েছিল চারা গাছ, কিন্তু এরকম ভাবে সাজানোর ফলে এখনো 6টা স্যাপলিংস কি হয়ে গেছে, এক্সট্রা পড়ে আছে, বেঁচে গেছে। তাহলে বলছে হাউ মেনি রোজ আর দেয়ার ইন দ্য গার্ডেন, তাহলে গার্ডেনে কতগুলো সারি আছে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে দেখো, ধরো ফর এক্সাম্পল 3টে রো আছে, এগুলোকে রো বলা হয়। তাহলে 3টে রোতে ধরো, প্রত্যেকটা রোতে তাহলে 3টে যেহেতু রো আছে, তাহলে প্রত্যেকটা রোতে কোশ্চেন অনুযায়ী কি হবে, 3টে করে তোমার কি থাকবে, চারা গাছ থাকবে। তাহলে এখানেও 3টে থাকবে, আবার এখানেও কি হবে, এখানেও 3টে এরকম চারা গাছ থাকবে। এবার যদি তোমরা টোটাল নাম্বার অফ স্যাপলিংস বের করো বা টোটাল চারা গাছ কত আছে সেটা কি করে বের করো, তোমরা বেসিক ফর্মুলা কি জানো, এখানে 3টে আছে তাহলে 3 ইন্টু কতগুলো আছে 1 2 3, 3টে সারি তাহলে 3, তাহলে 3 3 9, এইভাবে তো বের করো। তাহলে এখানে বলছে যে যতগুলো রো আছে ততগুলোই স্যাপলিং আছে। তাহলে ধরে নাও এক্স নাম্বার অফ রো আছে, মানে এই রো গুলো এক্স, আর প্রত্যেকটাতে কতগুলো চারা গাছ আছে সেটাও এক্স। কোশ্চেন অনুযায়ী এটাই বলেছে, তো যতগুলো রো ততগুলোই স্যাপলিংস, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাপলিংস। কিন্তু এখানে বলছে না এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলছে, 127টা এনেছিল, তাহলে 127টা থেকে 6টা বাদ দিলে যতগুলো আছে সেটা, তাহলে 121টা তো সাজানো হয়েছে, সেটা সমান সমানই কি হতো এক্স স্কোয়ার। এখান থেকে এক্স বের করতে পারবে, এটা কত 121, তাহলে √121 করলে কত হচ্ছে 11, মানে 11টাই রো আছে, 11টা করে স্যাপলিংস এক একটা রোতে আছে। তোমাদের যেহেতু জিজ্ঞাসা করেছে কতগুলো সারি আছে, তাহলে 11 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট আমি দেখলাম তোমাদের এই প্রশ্নটা নিয়েও ডাউট আছে, এখানে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করুন বা চুজ দি কারেক্ট ওয়ান, কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। আর তোমাকে কি ফলো করতে হবে, ডিভিশন অ্যালগরিদম। আচ্ছা ডিভিশন অ্যালগরিদম মানে সেটা কি জানো, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু কি হয়ে যায়, ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এটা যদি তোমরা জানো ইজিলি এটা করতে পারবে। এটা হচ্ছে বেসিক ডিভিশন অ্যালগরিদম। এটা কি, যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ড। ধরো এখানে তোমার 24 কে ভাগ করা হচ্ছে, তাহলে 24 কি হয়ে গেল, ডিভিডেন্ড।
কি দিয়ে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে ডিভাইজার। এখানে দেখো প্রত্যেকটাতে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 2 হচ্ছে তোমার ডিভাইজার। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে, দেখো 2 ইন্টু 12 কি হয়ে যায় তোমার 24 হয়ে যায়, 2 12 কত হয়ে যায় 24 হয়ে যায়, মানে রিমাইন্ডার কত হচ্ছে 0। তাহলে এইটা যেটা পেলে যতবার গেল সেটা হচ্ছে কোসেন্ট, আর এটা যেটা এলো সেটা হচ্ছে রিমাইন্ডার। সবসময় মনে রাখবে এই রিমাইন্ডার যেটা হবে সেটা ডিভাইজার যেটা দিয়ে ভাগ করছো সেটার থেকে সবসময় কি হবে, রিমাইন্ডারটা ছোট হবে, মানে ডিটা অলওয়েজ গ্রেটার দেন আর হবে। আচ্ছা এই যে অপশন গুলো দেওয়া আছে, এটা যদি ডি হয় আর এটা যদি রিমাইন্ডার হয়, এটা কি এটার থেকে বড় না বড় না, এটা তাহলে হবে না। আবার দেখো এখানে 2 আছে, 2টা কি 4-এর থেকে বড় না, এটা বড়, তাহলে এটা উত্তর হবে না, এখানে রিমাইন্ডার বড় হয়ে যাচ্ছে। 2টা দেখো 0-এর থেকে বড়, তাহলে এটা হতে পারে। এখানে দেখো 2টা 6-এর থেকে ছোট বা এই রিমাইন্ডারটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। এভাবে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। এখানে দেখো এই পয়েন্টার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, 2 ইন্টু 12 কত হচ্ছে 24 প্লাস 0 24, তাহলে এটা হচ্ছে তোমাদের ডিভিশন অ্যালগরিদম, এর উপরে ভিত্তি করে তোমাকে উত্তরটা দিতে হবে, তার জন্য তোমাকে কিন্তু এটা জানতে হবে। এরকম এই ফর্মুলার উপরে কিন্তু বিভিন্ন অঙ্ক তোমাদের এসে থাকে, আমি কিন্তু আমাদের চ্যানেলে অনেক এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছি। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে if the product of three positive continued proportional number is 343, মানে তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 343, মানে তিনটে নাম্বার কি আছে তোমাদের জিপিতে আছে। তাহলে আমরা যদি ফার্স্ট টার্মটাকে এ ধরে নিই, তাহলে প্রথমটা ধরো এ, তাহলে এ এর সাথে কমন রেশিও আর কে গুণ করলে নেক্সট নাম্বার পেয়ে যাব। এটাই তো তোমার বেসিক যে জিপি সিরিজের কনসেপ্ট। তাহলে এর আগের নাম্বারটা আমি বলতেই পারি যে এ বাই আর হবে, মানে দেখো এটার সাথে আর গুণ করলে এটা পাচ্ছ, আবার এটার সাথে আর গুণ করলে এটা পাচ্ছ, মানে আর হচ্ছে কমন রেশিও। এবার বলছে প্রশ্ন অনুযায়ী এই তিনটেকে যদি তুমি গুণ করো তাহলে সেটা সমান সমান বলছে 343। এই 343 দেখে কি কিছু মাথায় আসছে? হ্যাঁ এই তো ঠিক বলেছো, এটা হচ্ছে 7 এর কিউব। এবার এদিকে দেখো এই আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে দেখো a ইন্টু এ মানে হচ্ছে a কিউব, তাহলে এই কিউব রুট করে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, কিউব রুট অন বোথ সাইড করে নেবে, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 7। এবার বলছে যে হোয়াট ইজ দি মিডিয়ান প্রপোর্শনাল অফ ফার্স্ট টার্ম এন্ড থার্ড টার্ম, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 7/r আর থার্ড টার্ম কত হচ্ছে 7r, ঠিক আছে, এ তো 7 বেরিয়ে গেল 7r। বলছে এদের মিডিয়ান প্রপোর্শনাল মানে হচ্ছে মিন প্রপোর্শনাল করতে হবে, তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেল, এখানে 7 স্কয়ার আছে, কিউব রুট আছে, তাহলে বাইরে কত আসবে 7, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট এই প্রশ্নটি তোমরা যদি ছোট্ট একটা কনসেপ্ট জেনে থাকো তাহলে ইজিলি করে নিতে পারবে, আর আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলা হচ্ছে মেডিসিন হোলসেলার মানে একজন পাইকারি ওষুধ বিক্রেতা allows a discount of 20% to his customer, তাহলে নিজের কাস্টমারকে বা ক্রেতাকে কি করছে 20% ডিসকাউন্ট দিচ্ছে, and still gains 15% on cost, তাও এই ছাড় দেওয়ার পরেও তার 15% কি হয়ে যাচ্ছে লাভ হয়ে যাচ্ছে সিপির উপরে, কস্টের উপরে। if the maximum retail price মানে এমআরপি যদি 550 টাকা হয়, মানে যেটা সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য সেটা যদি 550 টাকা হয়, তাহলে বলছে হোয়াট ইজ দি পারচেজ প্রাইস অফ দি মেডিসিন, তাহলে সিপি কত হবে। তাহলে এমপি সিপির মধ্যে রিলেশন যদি তোমরা জানো তাহলে ইজিলি করতে পারবে, আর সেটা আমি তোমাদেরকে বহুবার তোমাদের ক্লাসে করিয়েছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি আইসিএসসি প্রুডেন্স ফলো করো সেখানেও দেখবে ইভেন গণিত বিজয়ে তোমরা পাবে। হ্যাঁ আইসিএসসি প্রুডেন্সে যেরকম তোমাদের সিবিএসই আইসিএসসি রিলেটেড কন্টেন্ট আছে, সেরকমই ম্যাথস এর কম্পিটিটিভ লেভেলে যে কোনো অঙ্ক শর্ট ট্রিক সহ কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করবে সেটাও কিন্তু আছে। দেখো সিপি বাই এমপি আছে, সিপিটা ইকুয়াল টু কি হয়ে যায় 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, আর এমপি সমান সমান হয়ে যায় 100 প্লাস প্রফিট। কিভাবে মনে রাখবে, দেখো সিপি থেকে এমপি যেহেতু বড় হয় তাই জন্য এখানে প্লাস আর এখানে মাইনাস। এবার এভাবে যদি তোমরা লেখো 100 মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে 20 মাইনাস করো 100 থেকে, তাহলে সিপির রেশিওতে 80 হয়ে যাবে,
আর 100+15 যদি করো, যেটা হচ্ছে 100+ প্রফিট পার্সেন্টেজ, তাহলে হয়ে যাবে 115। এই এমপি সমান সমানই তোমাদের বলে দিয়েছে অ্যাকচুয়ালি কত, 550 টাকা। আর তোমাদের এই 80 সমান সমান বের করতে হবে। তাহলে 550 টাকা ডিভাইডেড বাই 115 করলে 1 ইউনিটের ভ্যালু ইন্টু 80। বলতে পারো যেটাতে ছিল সেটা দিয়ে ভাগ, যেটাতে নিয়ে যাবে সেটা দিয়ে গুণ। এখানে দেখো 5 16 80 হবে, আর 5 23 115 হবে। এই 23টা দেখো কোনোভাবেই এদের দুজনকে কাটাকুটি করতে পারবে না, মানে এটা কিন্তু রিমাইন্ডার থেকে যাবে। আনসার আমাদের ডেসিবেলে হবে। প্রত্যেকটা অপশন দেখো তোমাদের যে কটা দেয়া আছে, এটা 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 অপশন গুলো ডেসিবেলে নেই, তাহলে এগুলো আনসার হবে না। তাহলে ডিরেক্টলি অপশন নাম্বার ডি, নান অফ দি অ্যাবভ হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তাই জন্য অপশন গুলো অলওয়েজ ফলো করতে থাকবে, শুধু উত্তর বের করার পিছনে টাইম দেবে না। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট দেখো এখানে বলছে ফ্রম হুইচ লিস্ট নাম্বার, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে if 1 subtracted, মানে 1 যদি বিয়োগ করা হয়, the difference মানে যেটা পড়ে থাকছে বিয়োগ করার পরে is divisible by 12, 16 and 28, মানে হচ্ছে 12, 16 এবং 28 দ্বারা পুরোপুরি বিভাজ্য, মানে কোনো রিমাইন্ডার থাকবে না, পুরোপুরি ভাগ করা যাবে। তাহলে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। প্রথমে দেখো 1 মাইনাস করতে বলেছে, তাহলে প্রত্যেকটা থেকে 1 মাইনাস করা যাক। এবার বলছে সব থেকে ছোট নাম্বার, এখানে দেখো সব থেকে ছোট নাম্বার এটা, তাহলে এটা দিয়ে স্টার্ট করা যাক। এটা থেকে 1 মাইনাস করলে কি হচ্ছে 334। আচ্ছা কোনো নাম্বার 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে? 12 মানে তো কি 3 into 4, মানে 3 এবং 4 দিয়েও পুরোপুরি ভাগ যেতে হবে। এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল? দেখো 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে প্রত্যেকটা ডিজিট অ্যাড করো, যদি সেটা 3 দিয়ে ডিভিজিবল হয় নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। দেখো এটা এটা তো 3 দিয়ে ডিভিজিবল, 4টা ডিভিজিবল না, তাই জন্য এটা হবে না। বা এরকম 3 + 3 6 + 4 10, 10 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটাও ভাগ যাবে না। 3 দিয়ে যাচ্ছে না মানে 12 দিয়ে যাবে না, তাহলে এই অপশনটা এমনিতেই তোমাদের এলিমিনেট হয়ে গেল। নেক্সট সব থেকে ছোট নাম্বার এটা, দেখো এটা থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 335। এবার দেখো এখানে একটা অড ডিজিট আসছে, মানে এটা মাইনাস করলে একটা অড নাম্বার হয়ে যাচ্ছে। এটা কোনো অড নাম্বারকে কখনো ইভেন নাম্বার ডিভাইড করতে পারবে না, তাহলে এটাও হবে না তোমার উত্তর। নেক্সট এরপরে ছোট নাম্বার হচ্ছে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে 1 মাইনাস করলে 336 হবে। আচ্ছা এটা দেখো 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কারণ এটা 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 পুরোপুরি 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 4 দিয়েও ডিভিজিবল হচ্ছে কারণ 36 আছে। আচ্ছা এটা চেক করার আগে যদি তোমরা একটু খেয়াল করো পরের যে অপশনটা আছে যেটা বড় এর থেকে, এটা যদি দেখো, এটা দেখো 2 - 1 মানে হচ্ছে ইউনিট ডিজিট 1 আসছে, মানে এটা একটা অড নাম্বার। অড নাম্বারকে আমি এক্ষুনি বললাম কোনো ইভেন নাম্বার কখনো ডিভাইড করতে পারবে না, তাহলে এটাও তো উত্তর হচ্ছে না। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে এটাকে এত চেক করারও তো প্রয়োজন নেই। ডিরেক্টলি অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটাও কিন্তু ইনভেস্টমেন্টের উপরেই একটা অঙ্ক দেয়া আছে। আমরা কিন্তু একটু আগে ইনভেস্টমেন্টের উপরে এই একই সেটে একটা অঙ্ক দেখলাম, তাহলে ইনভেস্টমেন্টের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে বেসিক ফর্মুলা, ইনভেস্টমেন্ট কত করছে ইনটু টাইম কত রাখছে ইকুয়াল টু প্রফিট হবে, তাই না? এটার উপরে করব। এখানে বলছে মিতা অ্যান্ড অরুণ স্টার্টেড আ বিজনেস উইথ 700 and 900 রেসপেক্টিভলি। তাহলে মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটা ব্যবসা কি করেছিল, শুরু করেছিল। আফটার 4 months when মিতা ইনভেস্টেড 500 মোর, মানে 4 মাস এই টাকাগুলো ছিল, তারপরে মিতা কি করলো 500 টাকা আরো বিজনেসে কি করলো, ইনভেস্ট করলো। নেক্সট অন্যদিকে বলছে দেন অরুণ উইথড্রিউ ₹300, অন্যদিকে অরুণ কি করলো 300 টাকা ব্যবসা থেকে তুলে নিল। ইফ অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে, মানে 12 মাসের গল্প হচ্ছে, এন্ড অফ দ্য ইয়ার মানে 12 মাসে 1 বছর, বলছে টোটাল প্রফিট এত টাকা। দেন হোয়াট ইজ দি প্রফিট অফ মিতা অ্যান্ড অরুণ, মিতা আর অরুণের টোটাল প্রফিট কত আলাদা আলাদা করে বের করতে হবে। আচ্ছা এখানে আমরা এই ফর্মুলা দিয়ে যদি করি, প্রথমে যদি আমরা মিতার ক্যালকুলেশনটা করি, মিতা দেখো প্রথমে কত টাকা দিয়েছিল 700 টাকা। এই 700 টাকা বিজনেসে কতদিন রইলো, ইনভেস্টমেন্ট ইনটু টাইম হচ্ছে 4 মান্থ, প্লাস এরপরে কি করলো সে আরো 500 টাকা আনলো, মানে এই 700টা চেঞ্জ হয়ে গেল, প্লাস 500 মানে হচ্ছে 1200 টাকা হয়ে গেল। এই 1200 টাকা কি হলো আরো 8 মাস রইলো, কারণ এখানে অলরেডি 4 মাস হয়ে গেছে, 12 মাসে 1 বছর, তাহলে 12 - 4 কত হচ্ছে 8। এটা হচ্ছে মিতা। নেক্সট হচ্ছে আরেকজন আছে যেটা হচ্ছে অরুণ। এবার অরুণ প্রথমে কি করেছে 900 টাকা নিয়ে বিজনেসে এসছে, সেটা 4 মাসের জন্য ছিল, তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম হয়ে গেল, প্লাস
পরে 4 মাস পরে সে 300 টাকা তুলে নিয়েছে, মানে 900 মাইনাস 300 মানে হচ্ছে 600 টাকা তার আর রয়েছে। সেটা কত দিনের জন্য রইলো? 8, তাহলে ইন্টু 8। এটা সমান সমান বলছে যে প্রফিট মানে মিতা আর অরুণের প্রফিট টোটাল হচ্ছে এত টাকা। এখানে আমরা প্রফিটের রেশিও পেয়ে যাবো যদি ক্যালকুলেট করি। এখানে দেখো ক্যালকুলেশন করার আগে এই জিরোর সাথে এই জিরো গুলো কেটে দাও, এটার সাথে এটা কেটে দাও, 4 দিয়ে দেখো সবগুলো ক্যান্সেল হচ্ছে, এটার সাথে কাটো, এটার সাথে কাটো, 4 1 যা 4, 4 2 যা 8, এটা 4 2 যা 8, এটা 4 1 যা 4। এখানে দেখো 12 ইন্টু 2 মানে হচ্ছে 24, 24 প্লাস 7 মানে হচ্ছে 31। তাহলে রেশিওতে এটা 31 হচ্ছে। এটা দেখো কত হচ্ছে 9 আছে আর 6 2 যা 12, 12 প্লাস 9 কত হচ্ছে 12 প্লাস 9 হচ্ছে এখানে 21। তাহলে রেশিও অফ প্রফিট কত হচ্ছে 31:21। এই প্রফিট দুজনের অ্যাড করলে কত হচ্ছে 52। আর এই 52 যেটা রেশিওতে পেলাম সেটা অ্যাকচুয়ালি বলছে কি 1720 টাকা। এই 1720 টাকা তোমাদের টোটাল প্রফিট। তাহলে যদি আমরা কার বের করতে চাই, ধরো মিতার বের করতে চাইছি, মানে 31 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1720 ডিভাইডেড বাই 52 ইন্টু কত করতে হবে, ইন্টু 31 করতে হবে। আচ্ছা, এটা যদি 2 দিয়ে কাটো, এটা যদি 2 দিয়ে কেটে নাও, তারপরে দেখো এখানে তোমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 26, তারপর 13, মানে এর মধ্যে বলতে পারো যে 13 আছে। এর মধ্যে যে 13টা আছে দেখো উপরে কোনোভাবেই সেই 13টা ক্যান্সেল করা যাবে না, মানে আমাদের যে উত্তরটা আসবে সেটা সবসময় ডেসিমালে আসবে, কারণ 13 নিচে পড়ে থাকবে। তাহলে এখানে কোন অপশনটাই দেখো ডেসিমালে আছে, কোনোটাই নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তাহলে নান অফ দি অ্যাবাভ হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে কিন্তু ক্যালকুলেট করবে না, দেখে নেবে এখানে 13 আছে, সেই 13টা দিয়ে এখানে কোনো মতেই কাটা যাচ্ছে না, ডেসিমালে উত্তর হবে, মার্ক করো অপশন নাম্বার ডি অ্যাজ দি কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন এখানে দেখো বলছে two trains start their journeys with a velocity of 60 km per hour and 30 km per hour respectively in opposite direction from two different station 120 km apart। তাহলে একটা ধরো স্টেশন আছে, দুটো স্টেশন, যে দুটো স্টেশন এখান থেকে একটা ট্রেন ছাড়ছে, এখান থেকে একটা ট্রেন ছাড়ছে, আর এদের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা বলছে 120 কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে। এদিক থেকে ধরো এ ট্রেনটা ছাড়ছে, এদিক থেকে ধরো বি ট্রেনটা ছাড়ছে। এ ট্রেনটা স্পিড বলে দিয়েছে কত 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার। এটা ধরো এইদিকে যাচ্ছে, এইদিকে যে ট্রেনটা আছে এর স্পিড বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে এটা ধরো এইদিকে যাচ্ছে। এবার বলছে যে দ্য ট্রেন অফ হায়ার ভেলোসিটি, মানে যা স্পিড বেশি, এই ট্রেনটার কথা বলছে। এ স্টপ, থেমে গেছে, আফটার 40 মিনিট অফ ডিপারচার, ছেড়েছে তারপরে 40 মিনিট চলেছে, থেমে গেছে। when will the other train মানে other meet the first one, তাহলে এই বি ট্রেনটা কখন এসে এ ট্রেনটাকে মিট করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, প্রথমে তো 40 মিনিট দুজনেই চলেছে, এই 40 মিনিট এই প্রথম ট্রেনটা কত ডিস্টেন্স কভার করেছে বলো তো? ডিস্টেন্স সমান সমান আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে এখানে স্পিড, এর স্পিড কত, এর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো, ইনটু টাইম, টাইম 40 মিনিট, 40 মিনিট মানে কত আওয়ার, 40/60 আওয়ার। তাহলে দেখো এই আওয়ার কেটে যাচ্ছে, এই 60 কেটে যাচ্ছে, মানে হচ্ছে 40 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনটা, এই ট্রেনটা কি করছে 40 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে নিয়েছে। নেক্সট হচ্ছে বি ট্রেনটা এই 40 মিনিটে কত কভার করেছে, এর স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর টাইম সেই একই 40/60 আওয়ার। তাহলে এক্ষেত্রে দেখো 30 ইন্টু 2 হয়ে যাবে 60, 2 ইন্টু 20 হয়ে যাবে কত 40। তাহলে 20 কিলোমিটার কি করছে এই সেকেন্ড ট্রেনটা কভার করছে এই 40 মিনিটে। এই 40 প্লাস 20 মানে হচ্ছে 60 কিলোমিটার অলরেডি কভার করা হয়ে গেছে। টোটাল কত ছিল 120, 120 থেকে 60 বিয়োগ করে দিলে কত হচ্ছে, পড়ে আছে আর 60 কিলোমিটার। এই হচ্ছে ডিস্টেন্স যেটা রিমেনিং। আর বলছে যে টাইম কত লাগছে, এই যে ডিস্টেন্সটা কভার করবে, কে কভার করবে বলতো, শুধু তো বি চলছে, তাহলে বি এর স্পিড দিয়ে ভাগ করব, তাহলে টাইম পেয়ে যাব। তাহলে টাইম হয়ে যাবে কি 60 কিলোমিটার, যেটা হচ্ছে ডিস্টেন্স, ডিভাইডেড বাই কি হচ্ছে স্পিড, যেটা হচ্ছে তোমার শুধুমাত্র বি ট্রেনটা চলছে যার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করো, এই কিলোমিটার কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 আওয়ার, মানে হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা 2 ঘন্টা মানে কত মিনিট, এখানে মিনিটে আছে, 2 ঘন্টা মানে হচ্ছে 2 ইন্টু 60 মানে হচ্ছে 120 মিনিট।
তাহলে 120 মিনিট পরে চললো, তাহলে এই 120 মিনিট চললো আর আগে 40 মিনিট চলেছিল, তাহলে টোটাল টাইমটা কত লাগলো 160 মিনিট, মানে টোটাল 160 মিনিট পরে কি হবে এই সেকেন্ড ট্রেনটা ফার্স্ট ট্রেনটাকে ধরে ফেলবে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, ইফ ₹100 ইজ ডিভাইডেড ইন সাচ আ ওয়ে বিটুইন এ এন্ড বি, তাহলে কে আছে, এ আছে আর বি আছে, তাদের মধ্যে বলছে 100 টাকা কি করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, such that the rupees of A is to rupees of B, তাহলে এদের যে অনুপাত টাকা ভাগ করার পরে যে অনুপাত সেটা 9:11, মানে এ যদি 9 পায় টাকাটা রেশিওতে, তাহলে বি কত পাবে, 11 পাবে। বলছে হোয়াট আর দি অ্যামাউন্ট অফ রুপিস অফ এ অ্যান্ড বি, তাহলে এ আর বি কত টাকা পেয়েছে সেটা বের করতে হবে। আচ্ছা যাই টাকা পাক না কেন, যেটাই উত্তর হোক না কেন, এই এ আর বি এর মধ্যে যে রেশিওটা সেই অনুপাতটা তো 9:11ই আসবে, সেটা তো কাটাকুটি করে কখনো চেঞ্জ হয়ে যাবে না। এখানে দেখো 5 দিয়ে যদি ক্যান্সেল করো, 5 7 আর কত হবে 35, আর 5 × 13 হয়ে যাবে কত 65, এটা 9:11 এর রেশিওতে নেই, তাহলে এটা উত্তর হবে না। এখানে দেখো তোমাদের 5 9 আর কত হচ্ছে 45, আর 5 11 আর কত হচ্ছে 55, এটা কিন্তু তোমাদের 9:11 রেশিওতে আছে, মানে এটা উত্তর হতে পারে যদি অন্যগুলো না হয়। এখানে দেখো এখানে কখনোই তোমাদের 9:11 আসবে না, তাহলে এটা হচ্ছে না। এটা দেখো এটাও তোমাদের 9:11 রেশিও হচ্ছে না, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আর যদি এটা তোমরা ক্যালকুলেট করতে চাও তাহলে কি করবে, 9 + 11 মানে হচ্ছে 20, যেটা রেশিওতে 20 হচ্ছে, এদের দুজনকে অ্যাড করলে 20, সেটা টোটালে বলছে যে 20 টাকা না, টোটাল 100 টাকা ভাগ করা হয়েছে, মানে রেশিও থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে কি হচ্ছে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে এখান থেকেও যদি অ্যাকচুয়ালে যাও, 9 এর অ্যাকচুয়াল ভ্যালু × 5 করলে 45, মানে এ কত পাবে 45 টাকা, আর এখান থেকেও অ্যাকচুয়াল ভ্যালু বের করতে গেলে × 5 করবে, মানে হচ্ছে 55, 11 × 5 55। দেখো এই আনসারটাই তোমরা পেয়ে যাবে, তো এটা দেখা মাত্রই করতে পারবে, আর এটা একটু ক্যালকুলেটিভ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখো টাইম এন্ড ওয়ার্ক থেকে আছে, যেখানে বলছে এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 9 days, তাহলে এর একটা কাজ করতে 9 days লাগে, when বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 6 days, তাহলে এর যদি একটা কাজ করতে 9 দিন লাগে, টাইমটা কত লাগছে 9 দিন, সেই একই কাজ করতে বি এর বলছে 6 দিন টাইম লাগছে। দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 days ইফ সি জয়েন্স দেম, এবার বলছে এ বি তো আছেই, তার সাথে যদি সি জয়েন করে, এ বি সি একসাথে কাজ করে, কাজটা আবার 3 দিনেই হয়ে যায়। বলছে হাউ মেনি ডেজ উইল সি টেক ইফ সি ইজ টোল্ড টু কমপ্লিট দি ওয়ার্ক অ্যালোন, এবার যদি সি একা একা কাজটা করে তাহলে কত দিনে কাজটা করবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা দেখো টাইম দেওয়া আছে, টাইমের একটা এলসিএম নিয়ে নেবে, সেটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। সেটা নেওয়ার কারণ হচ্ছে যাতে করে ক্যালকুলেশনটা তোমাদের কঠিন না হয় বা ফ্র্যাকশনে না আসে। তাহলে এদের এলসিএম কত হচ্ছে, এদের এলসিএম হয়ে যাচ্ছে 18, তাহলে 18 যদি টোটাল ওয়ার্ক হয় ডিভাইডেড বাই টাইম যদি করো, তাহলে কি হয়ে যাবে এফিসিয়েন্সি হয়ে যাবে, কারণ আমরা কি জানি ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি বের করছো মানে ওয়ার্ক বাই টাইম করছো, তাহলে ওয়ার্ক বাই টাইম করলে এখানে কত হচ্ছে এফিসিয়েন্সি 2, মানে 2 ইউনিট পার ডে কাজ করতে পারবে এ, 18/6 মানে হচ্ছে 3 ইউনিট পার ডে কে করতে পারবে, বি করতে পারবে, আর 18/3 করলে কি হচ্ছে 6 ইউনিট পার ডে, মানে হচ্ছে এরা সবাই মিলে 6 ইউনিট কাজ করতে পারবে একদিনে। এবার যেহেতু সি এর টাইম চেয়েছে, টাইম মানে কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক তো আমরা জানি 18টা কাজই করতে হবে, তাহলে এফিসিয়েন্সিটা কিভাবে বের করবে, সি এর এফিসিয়েন্সি লাগবে। এখানে দেখো a + b যদি যোগ করে নাও তাহলে হচ্ছে 5, আর এখানে a + b + c আছে, মানে 3 জনের আছে, এখান থেকে যদি a আর b এর এফিসিয়েন্সি 5 মাইনাস করো, মানে 6 - 5 করো, তাহলে কত হবে 1 ইউনিট পার ডে, এটাই হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক যেটা সি কে করতে হবে সেটা হচ্ছে 18 ইউনিট কাজ করতে হবে, ডিভাইডেড বাই কি এফিসিয়েন্সি যেটা হচ্ছে সি এর 1 ইউনিট পার ডে, করলে কত হচ্ছে এই ইউনিট ইউনিট কেটে যাবে, তো মানে হচ্ছে 18 ডেজ। তাহলে সি যদি একা একা কাজটা করে তার লেগে যাবে 18 দিন। পরবর্তী প্রশ্নটি তোমরা যদি প্রিলিমস দিয়ে থাকো সবাই কিন্তু মার্কস পেয়েছো, কারণ ইংলিশ ধরে করলে একটা উত্তর পাবে, বাংলা ধরে করলে একটা উত্তর পাবে। এখানে দেখো বলেছে 1 to 7 মানে হচ্ছে 1 আর 7 এখানে ইনক্লুড করা যাবে,
আর এখানে দেখো 1 থেকে 7-এর মধ্যে, মানে 1 থেকে 7-এর মধ্যে এদের মাঝখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে, এটাই হচ্ছে কথার পার্থক্য, তাই জন্য উত্তরটা ডিফার করবে। এখানে দেখো 7/11 কতবার এদের মধ্যে আছে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে ডিনোমিনেটরটা এটা ফলো করবে, আর তোমরা যদি রেশনাল নাম্বার চ্যাপ্টারটা করে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা করতে পারবে। দেখো এই যে 1টা আছে, 11 যদি আমি ডিনোমিনেটরে এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এই 1টাকে কি 1/1 লিখতে পারি। তাহলে আমি 1/1 যদি লিখতে পারি তাহলে ডিনোমিনেটর আর নিউমারেটরকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, এই 11 তো কেটেই যাবে, তাহলে 1ই পড়ে থাকবে। মানে এই 1টাকেই আমি সাজিয়ে গুছিয়ে 11/11 হিসাবে লিখতে পারি হ্যাঁ কিনা, নিশ্চয়ই লিখতে পারি। এরকমই এই 7টাকে যদি আমরা 11 ডিনোমিনেটরে লিখতে চাই তাহলে 7টাকে আমরা 7/1 লিখতে পারি। তাহলে যদি আমরা নিউমারেটর ডিনোমিনেটর দু জায়গায় 11 দিয়ে মাল্টিপ্লাই করি, এই 11 তো কেটে যাবে, কেটে গিয়ে কি হয়ে যাবে 7 হয়ে যাবে। মানে এটা 77/11টার মানেই হচ্ছে কি 7। তাহলে আমরা এই ডিনোমিনেটরটা ম্যাচ করে এইভাবে লিখে নিলাম। এবার এটা এর মধ্যে কতবার আছে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা এই যে নাম্বারগুলো যদি ইনক্রিজ করতে করতে যাও, এটা দেখো 11/11 হচ্ছে, পরেরটা কি হয়ে যাবে, পরেরটা 12/11 হয়ে যাবে। এরকম করতে করতে 13/11, 14/11 এরকম করতে করতে কোনো একটা সময় আসবে যেখানে 77/11 হবে। এবার দেখো তোমাকে এটা খুঁজতে বলেছে এর মধ্যে কতবার থাকবে। আচ্ছা এই যে 7/11টা তোমরা দেখতে পাচ্ছ, এই 7/11টাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি 7/11ই থাকবে, কিন্তু এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 14/11, হ্যাঁ কিনা। দেখো এর মধ্যে তো এই ভাগাংশ বা 7/11 তো আছেই, তাই না, এর সাথে 2 গুণ করে এটা হচ্ছে, কিন্তু এই যে মাল্টিপেলে এটা আছে, এটাই কতবার আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নে। তাহলে দেখো 1 নিলে 7/11 হচ্ছে, মানে এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে প্রথম যেটা এর মধ্যে থাকবে সেটা হচ্ছে 14/11। তারপরেরটা কি হয়ে যাবে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে, পরেরটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে হচ্ছে 21/11 হয়ে যাবে। পরেরটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 28/11 হয়ে যাবে। পরেরটা 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 5 7 35/11 হয়ে যাবে। পরেরটা তোমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে 42/11 হয়ে যাবে। পরেরটা তোমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে 49/11 হয়ে যাবে। পরেরটা আমরা কি করব, 8 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে হচ্ছে 56/11 হয়ে যাবে। পরেরটা 9 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 63, 7 9 63/11 হয়ে যাবে। পরেরটা যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, 7 10 70/11। পরেরটা যদি আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 77/11। আচ্ছা এক্ষেত্রে দেখো এটা থেকে এটা পর্যন্ত, মানে হচ্ছে এই যে নাম্বার দুটো, এটা 1টা আর এটা ইনক্লুড করে বলছে কত হবে। মানে এই নাম্বারটা যেহেতু আমার রেঞ্জে আসছে, তার মানে এটা ইনক্লুড করব ইংলিশের ক্ষেত্রে। আর বাংলার ক্ষেত্রে দেখো এদের দুজনের মাঝখানে, মানে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটা তো এমনি আসছে না, এটাও নেওয়া যাবে না। তাহলে বাংলার ক্ষেত্রে এটা নেব না, ইংলিশের ক্ষেত্রে এটা নেব। কতগুলো হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ইংলিশের ক্ষেত্রে 10 আসবে আনসারে, একটাতেও নেই। আর বাংলার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসছে, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। এইভাবে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার।